তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্চপাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 3 থেকে কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টার থেকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো এই অক্সিজেনের ভৌত ধর্ম এবং বিভিন্ন রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি অক্সিজেনের ভৌত ধর্ম, মানে বাহ্যিকভাবে কোনো কিছুর ভৌত বলতে বোঝায় যেগুলো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি। সেটা কি? তার প্রথম বৈশিষ্ট্য হলো এটার কোনো বর্ণহীন, এটা একটা গ্যাস, স্বাদহীন এবং তার সাথে গন্ধহীন। কোনো গন্ধও নেই, স্বাদও নেই, বর্ণও নেই, এরকম একটা গ্যাস যেটা সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। ঠিক আছে, যদি ঠান্ডা করা হয় তখন কিন্তু এটা তরলে রূপান্তরিত হয়। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো বাতাসের থেকে এটা সামান্য ভারী। কতটা ভারী সেটা হলো এর প্রমাণ উষ্ণতা ও চাপে এর যে ঘনত্ব সেটা হলো 1.428 গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে বাতাসের থেকে প্রায় বাতাসের 1.5 গুণ ভারী। ঠিক আছে, মানে বাতাসের থেকে কিছুটা পরিমাণ ভারী। তাহলে বুঝতেই পারছো যখন ভারী কি হবে, কোনো একটা জায়গার মধ্যে বদ্ধ জায়গায় থাকলে সেটা নিচের দিকে অক্সিজেনের থাকার সম্ভাবনা বেশি ওপরের থেকে। তারপর হলো এটা জলে দ্রাব্য, কিন্তু সেটা সামান্য মাত্রায়, সেই জন্যই জলজ প্রাণীরা বেঁচে থাকে, এরা জলে সামান্য মাত্রায় দ্রাব্য। তারপর হলো তরল যে অক্সিজেন, ঠিক আছে, যেটাকে বললাম যে ঠান্ডা করলে যে অক্সিজেন হয় তখন যেটা গ্যাসীয় থেকে তরল অক্সিজেনে পরিণত হয়, সেই অক্সিজেনের হিমাঙ্ক হলো -218 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক হলো -183 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অর্থাৎ এই যে তরল অক্সিজেন ফুটতে শুরু করে -183 ডিগ্রি সেন্টিগ্রেডে, আবার এটাই যখন ঘনীভূত হয় তখন এটা একটা নীল রঙের তরলে পরিণত হয়। এই যে তরল অক্সিজেন ফুটে কি হলো, গ্যাসে পরিণত হলো। তারপর সেটা থেকে যদি আবার সেইটাকেই যদি আবার ঘনীভূত করা হয় তাহলে সেটা দেখবো যে -183তেই ওটা কিছুটা নীল রঙের তরলে পরিণত হচ্ছে। এই অক্সিজেন আমাদের বাতাসে অনেকগুলো আইসোটোপ হিসাবে দেখা যায়। ঠিক আছে, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হলো এদের পরমাণু ক্রমাঙ্ক একই, দেখো তলায় যেগুলো লিখেছি অক্সিজেনের সেগুলো একই, কিন্তু ভর সংখ্যা বদলে যাচ্ছে, 16, 17, 18 ভর সংখ্যা বদলে যাচ্ছে। মানে এখানে হলো এদের ভিতরে যে প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যা একই, ইলেকট্রন সংখ্যাও একই, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হওয়ার জন্য এই ভর সংখ্যাগুলো বদলে গেছে। প্রকৃতিতে যদিও সবচেয়ে বেশি মাত্রায় এটাই পাওয়া যায় অক্সিজেন, যার ভর সংখ্যা 16 আর পরমাণু ক্রমাঙ্ক 18, কিন্তু বাকি দুটো কখনো কখনো দেখা যায়। এখন আসি অক্সিজেনের রাসায়নিক ধর্ম। প্রথম যে ধর্ম যেটা আমরা অক্সিজেনের ফর্মুলা লেখার সময় বুঝতে পারি সেটা হলো, দেখো আমরা অক্সিজেনের ফর্মুলা লিখি কি O2, তাই তো? তাহলে এই O2 থেকে কি বুঝতে পারছি যে দুখানা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করছে। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বিপারমাণবিক একটা অণু। ঠিক আছে, এবার দেখো এইটা খুব উচ্চ তাপমাত্রায় যদি খুব বেশি তাপ দেওয়া হয় তাহলে এই যে অক্সিজেন অণু সেটা ভেঙে যায় এবং পরমাণুতে উৎপন্ন করে, এই দুটো পরমাণু তৈরি করে। এই যে পারমাণবিক অক্সিজেন এই যে যেটা তৈরি হয়েছে, এই পারমাণবিক অক্সিজেনগুলো খুবই মানে জারক পদার্থ, খুব বেশি জারণ করে দেয় বিক্রিয়াতে। ঠিক আছে, আচ্ছা এখানে যে O2, এখানে যে অ্যারো দিয়ে দুটো পরমাণু লিখেছি এবং মাইনাস তাপ লিখেছি, মানে কি মাইনাস তাপ মানে হলো তাপ শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে তাপ শোষণ করে নিচ্ছে মানে কি এখানে অনেক বেশি তাপ বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো অক্সিজেন একটা সক্রিয় মৌল, এ মোটামুটি কম বেশি সমস্ত ধাতু অধাতুর সাথেই বিক্রিয়া করে। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি পাশে লিখেছি, সেগুলো হলো এই যেগুলো নিষ্ক্রিয় মৌলের সাথে বিক্রিয়া করে না, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোর সাথে করে না। সোনা, প্ল্যাটিনাম এরকম কিছু নোবেল ধাতুর সাথে করে না, এদেরকে নোবেল ধাতু বলে কারণ এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। তার সাথে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটের সাথেও বিক্রিয়া করছে না। ঠিক আছে, তাহলে এইগুলো বাদ দিয়ে সমস্ত ধাতু এবং অধাতুর সাথে অক্সিজেন কম বেশি বিক্রিয়া করে, সেজন্য এটাকে একটা সক্রিয় মৌল বলা হচ্ছে। ঠিক আছে, অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে নোবেল মৌল কোনগুলো, তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে কিনা, খুব ভালো করে মনে রাখতে হবে সোনা, প্ল্যাটিনাম এইগুলো। সেই জন্যই দেখবে আমরা যখন 12 মাস কোনো সোনার জুয়েলারি ব্যবহার করি বা প্ল্যাটিনামের ব্যবহার করি তখন কি হয়, সেগুলো কিন্তু বাতাসের সাথে ক্ষয়ে যায় না, কারণ বাতাসে অক্সিজেন সেগুলোর ওপর কোনো রকম প্রভাব ফেলে না। পরের যে পয়েন্ট, তৃতীয় যে বৈশিষ্ট্য রাসায়নিক ধর্ম সেটা হলো অক্সিজেন নিজে দাহ্য নয়, অক্সিজেন নিজে পড়ে না, কিন্তু এটা অন্য কিছুকে পুড়তে সাহায্য করে। এটা বেশিরভাগ ধাতু এবং অধাতুর সাথেই যুক্ত হওয়ার সময় তাপ এবং আলো এই দুটোই উৎপন্ন করে। তার মানে কি অক্সিজেন
যখন ধরো কোনো কিছু তুমি পোড়াচ্ছ, ধরো একটা মোমবাতি জ্বালিয়েছো, তার মানে কি এক্ষেত্রে অক্সিজেন ওই মোমটাকে জ্বলতে সাহায্য করছে, মানে মোমটাকে গলিয়ে দিচ্ছে, সেখান থেকে তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন করছে। ও কিন্তু নিজে পুড়ছে না, পুড়তে সাহায্য করছে। ঠিক আছে, আমাদের যে শ্বাসক্রিয়া চলছে, আমরা যে শ্বাস নিচ্ছি, যে কোনো জীব যে শ্বাস নেয়, সেক্ষেত্রেও অক্সিজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যে এই যে নাকের মাধ্যমে যে প্রশ্বাস নিচ্ছি, সেটা আমাদের ফুসফুসের মাধ্যমে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে। এবার আমাদের কোষে কি থাকছে, আমরা যে খাদ্য খাই সেখান থেকে শক্তি আছে, শক্তি মানে গ্লুকোজ আছে, এইটা ধরো গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এই C6H12O6 এই গ্লুকোজের সাথে 6 অণু অক্সিজেন বিক্রিয়া করে নিয়ে এখান থেকে 6 অণু CO2, 6 অণু জল এবং তাপ তৈরি করে। এই যে তাপ শক্তি তৈরি করে, এটাই আমাদের শরীরে যে তাপ সেটা মেনটেন করে, তার সাথে বিভিন্ন রকম কার্য করতেও সাহায্য করে। তাহলে আমরা যে অক্সিজেন যে শ্বাসকার্যে সাহায্য করছে, সেটার আসল বিক্রিয়া হলো এইটা, গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল এবং তাপ উৎপন্ন করছে। এই কার্বন ডাইঅক্সাইডটাই নিঃশ্বাসের মাধ্যমে আমরা ফুসফুসের মাধ্যমে বার করে দিচ্ছি। তারপরের যে পয়েন্ট, সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মানে অক্সিজেনের যে রাসায়নিক রাসায়নিক যে ধর্ম, তার একটা অন্যতম ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হলো অক্সাইড গঠন। এই যে এখানে বললাম অক্সিজেন যে সক্রিয় মৌল, অক্সিজেন এইগুলোকে বাদ দিয়ে বেশ কিছু ধাতু এবং অধাতুর সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, সেইগুলোকেই বলছে হলো মৌলের অক্সাইড। অক্সিজেন মৌলের সাথে যুক্ত হচ্ছে, সেইগুলোকে বলছে অক্সাইড। ঠিক আছে, এই অক্সাইডকে যদি আমরা দেখব মোটামুটি 4 প্রকার হয়ে থাকে: আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, পারক্সাইড। এবার প্রথমে আসি আম্লিক অক্সাইডে। যখন কোনো অধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন সেক্ষেত্রে তৈরি হচ্ছে হলো আম্লিক অক্সাইড। অধাতু বলতে ধরো এখানে লিখছি, ধরো কার্বন যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে, সেক্ষেত্রে বিক্রিয়া করছে হলো CO2। ঠিক আছে, তারপর ধরো সালফার বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে, নিয়ে তৈরি করছে SO2। ঠিক আছে, তারপর ধরো ফসফরাস, 4 অণু ফসফরাস যুক্ত হয় 5খানা অক্সিজেন অণুর সাথে, নিয়ে হলো P4O10 তৈরি করছে। তাহলে এইগুলোই হলো সবকটা আম্লিক অক্সাইড, CO2, SO2, P4O10 এইটা। তাহলে এইগুলোকে কেন আম্লিক অক্সাইড বলছে? এবার ধরো তুমি একটা এরকম একটা গ্যাস জার নিলে, এতে পুরো অক্সিজেন কিন্তু ভরা আছে, এর মুখটা বন্ধ। এবার এর মধ্যে এরকম একটা তুমি জ্বলন্ত কয়লা বা কাঠের জ্বলন্ত কয়লা প্রবেশ করালে, এই বদ্ধ অবস্থাতেই থাকবে, তাও এই যে শুধু চামচটা প্রবেশ করতে পারে এইরকম। এবার এইরকম এটা অক্সিজেন গ্যাসপূর্ণ, যখন এটা প্রবেশ করাবে দেখবে যে এই যে কয়লাটা সেটা উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করলো। এবার এর ভিতরে তো আরও কিছু গ্যাস ভরে যাবে, এবার সেইটার ভিতরে এবার এই যে গ্যাস জারের ঢাকনাটা সরিয়ে যদি আমরা একটা ভিজে লাল লিটমাস পেপার আর একটা নীল লিটমাস পেপার ধরি, কি দেখবো এক্ষেত্রে, যেহেতু তৈরি হচ্ছে আম্লিক অক্সাইড, মানে তৈরি হচ্ছে CO2, SO2 এগুলো, সেক্ষেত্রে কি তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এগুলো হলো সবই আম্লিক। অর্থাৎ এখান থেকে এটা জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে। সেই জন্য যে ভিজে লিটমাস পেপার দিতে হবে কিন্তু, কারণ এক্ষেত্রে যেগুলো রয়েছে সেটা এখানে গ্যাস রূপে রয়েছে, মানে CO2, SO2 এগুলো গ্যাস রূপে রয়েছে। এবার ভিজে যেই লিটমাস পেপার প্রবেশ করালাম, একটা লাল লিটমাস একটা নীল লিটমাস, দেখব কি যে এই ক্ষেত্রে যে নীল লিটমাস সেটা লাল হয়ে গেছে, কারণ নীল লিটমাস কি, নীল লিটমাসের pH কি, মানে নীল লিটমাস ক্ষারের সাথে এক্ষেত্রে অ্যাসিড বিক্রিয়া করবে, সেই জন্য নীল লিটমাস লাল হয়ে গেছে, সেইটা এখানে দেখাবে। তাহলে এক্ষেত্রে কি বিক্রিয়া হচ্ছে, কেন নীল লিটমাস লাল হচ্ছে? এই যে CO2, এটা এই যে ভিজে লিটমাস পেপারের ভিজে মানে জল অংশটার সাথে বিক্রিয়া করে তৈরি করছিল H2CO3 কার্বনিক অ্যাসিড। ঠিক, তাছাড়াও দেখো এই যে SO2 যে গ্যাস তৈরি হচ্ছে, সেটাও H2 ওর সাথে যুক্ত হয়ে তৈরি করছে হলো H2SO3। ঠিক আছে, তাহলে এইগুলো সবই হলো অ্যাসিড, সেই জন্য এটা নীল লিটমাস পেপারকে লাল করে দেবে। আর লাল লিটমাস পেপারে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এর কাজ কি হলো, নীল লিটমাস
লাল হয়ে গেল। এরপর যে অক্সাইড আসি সেটা হলো ক্ষারকীয় অক্সাইড। নামটা থেকেই বুঝতে পারছো যে ক্ষারকীয় অক্সাইড মানে কি, অক্সাইড মানে অবশ্যই অক্সিজেনের সাথে কিছু না কিছু বিক্রিয়া করছে। এক্ষেত্রে ধরো, এক্ষেত্রে একটা পরীক্ষা করা হচ্ছে, ধরো একটা ম্যাগনেসিয়াম ফিতাকে তুমি জ্বালাচ্ছ, ম্যাগনেসিয়াম ফিতা অনেক সময় ল্যাবরেটরিতে থাকে, সেটাকে তুমি যদি জ্বালাচ্ছ মানে আগুন জ্বালিয়েছো, ম্যাগনেসিয়াম ফিতেতে আগুন দিয়েছো, তাহলে সেটা জ্বলতে থাকবে। দেখবে যে ম্যাগনেসিয়াম ফিতার তলা থেকে সাদা সাদা ধূসর রঙের গুঁড়ো পড়তে থাকে, যেরকম দেখবে কালী পুজোর সময় আমরা ইলেকট্রিক তার পোড়ালে, মানে ইলেকট্রিক তার বলে একরকম বাজি পাওয়া যায়, সেইটা পোড়ালে যেরকম গুঁড়ো গুঁড়ো হয়, অনেকটা সেই রকম গুঁড়ো গুঁড়ো ধূসর রঙের পদার্থ পড়ছে। এবার সেইটাকে যদি জলে গুলে সেটা একটা জলের মিশ্রণ তৈরি করলে এবং তার ভিতরে নীল লিটমাস এবং লাল লিটমাস পেপার ডোবালে, সেক্ষেত্রে দেখা যাবে লাল লিটমাস পেপারটা নীল হয়েছে, কিন্তু নীল লিটমাস পেপারের কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে এক্ষেত্রে লাল লিটমাসটা কি হয়ে যায়, নীল হয়ে যায়। তাহলে যে পরীক্ষাটা বললাম সেটাতে কি ম্যাগনেসিয়াম ফিতা ছিল, অক্সিজেনেতে তুমি পোড়াচ্ছ, তৈরি হচ্ছে কি MgO, ঠিক আছে। এবার এই যে ধূসর রঙের একটা পদার্থ গুঁড়ো গুঁড়ো পাওয়া যাচ্ছে, সেইটার সাথে তুমি জল যোগ করছো, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে MgOH², ঠিক আছে। তাহলে এইটা যেটা, এটা হলো তোমার ক্ষারকীয় অক্সাইড। একইভাবে যদি ক্যালসিয়ামকে পোড়াও বা লিথিয়াম ক্যালসিয়াম এগুলো থেকেও অক্সিজেনের সাথে যে অক্সাইড তৈরি করে সেগুলো ক্ষারকীয় অক্সাইডের মধ্যেই পড়ছে। মানে ক্যালসিয়াম Ca+O2 নিয়ে যদি তৈরি হচ্ছে CaO, ঠিক আছে। এবার CaOর সাথে জল যোগ করেছো, তাহলে সেখান থেকে তৈরি হলো CaOH², এইটা হলো ক্ষারকীয়। তার মানে এটা লাল লিটমাসকে নীল করছে, ঠিক আছে। আর নীল লিটমাস পেপারের কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এই দুটো তাহলে মোটামুটি ম্যাগনেসিয়াম, লিথিয়াম, এইগুলো থেকে, ক্যালসিয়াম, এগুলো থেকে ক্ষারকীয় অক্সাইড পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর আসি হলো উভধর্মী। উভধর্মী নামটা থেকেই বুঝতে পারছো যে দুই প্রকার, দুই ধর্মেরই জিনিস তৈরি হচ্ছে। মানে এই যে অক্সিজেন, এক্ষেত্রে যে ধাতু দুটোর সাথে যুক্ত হচ্ছে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এই দুটোর সাথে বিক্রিয়া করে ও যে প্রোডাক্ট তৈরি করছে, যে অক্সাইড তৈরি করছে, সেটাতে আম্লিক গুণও আছে, সেটাতে ক্ষারকীয় গুণও আছে, ঠিক আছে। কিভাবে, চলো সেই বিক্রিয়াটা দেখে নিই। এই ধরো অ্যালুমিনিয়াম যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে, ঠিক আছে। এখান থেকে বিক্রিয়া করে তৈরি করছে Al2O3, তাহলে এখানে 3 অণু আসবে, এখানে 2 আসবে, ঠিক আছে। ব্যালেন্স করছি আমি, তোমরাও এরকমভাবে ব্যালেন্স করতে, মানে করে নিয়েই, ব্যালেন্স করে নিয়েই বিক্রিয়াগুলো লিখবে। তাহলে এটা হলো কি উভধর্মী অক্সাইড। এবার এইটা উভধর্মী কিভাবে বুঝবো, ধরো এটা একবার অ্যাসিডের সাথে এটাকে একবার বিক্রিয়া করাবো, একবার ক্ষারের সাথে বিক্রিয়া করাবো, ধরো HCl এর সাথে বিক্রিয়া করাচ্ছি, এখান থেকে তৈরি হবে AlCl3 প্লাস জল, ঠিক আছে। তাহলে দেখো এটা হলো, এটা এখানে কি, ধরো এটা ক্ষার হিসাবে কাজ করছে, এটা কি অ্যাসিড, এখান থেকে তৈরি হলো এটা লবণ ও এটা হলো জল, ঠিক আছে। ব্যালেন্স করার চেষ্টা করি। এখানে Al2 ছিল, এখানে Al, তাহলে এখানে 2 দিলাম। ক্লোরিন তাহলে হয়ে গেল 3 দুগুণে 6, তাহলে এখানে 6 দেবো। এবার তাহলে এখানে ক্লোরিনটা ব্যালেন্স হলো, দেখো ক্লোরিন 3 দুগুণে 6, এখানে 6 হলো, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে 6টা, তার মানে এখানে হাইড্রোজেন 2টো, এখানে 3 দিলাম, ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। এই যে তার মানে এক্ষেত্রে Al2O3 ক্ষার হিসাবে কাজ করলো। আবার দেখো এই Al2O3 সাথে যদি আমি NaOH বিক্রিয়া করাই, NaOH কি ক্ষার, এক্ষেত্রে এটা হলো অ্যাসিড, এক্ষেত্রে এটা হলো ক্ষার। এখান থেকে তৈরি হবে NaAlO2 প্লাস জল, ঠিক আছে। এটার নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। সোডিয়াম অ্যালুমিনেট আর জল, তাহলে এটাও হলো একরকম লবণ, ঠিক আছে। এবার এই বিক্রিয়াটা ব্যালেন্স করি, দেখো এখানে অ্যালুমিনিয়াম 2টো, তাহলে এখানে 2 দিলাম, তাহলে সোডিয়াম 2 হয়ে গেল, এখানেও 2 দিলাম, তাহলে দেখো এখানে অক্সিজেন 2 হলো, এখানে 3, 5, আর এখানেও অক্সিজেন টোটাল হলো 4, আর এখানে একটা 5, ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে এই যে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এই অ্যালুমিনিয়াম অক্সাইড একবার ক্ষার হিসাবে কাজ করছে, একবার অ্যাসিড হিসাবে কাজ করছে, তার মানে এটার ভিতরে দুটো ধর্মই আছে, ঠিক আছে। এটা আম্লিক অক্সাইড হিসাবেও কাজ করে, ক্ষারকীয় অক্সাইড হিসাবেও কাজ করে। একইভাবে এই বিক্রিয়াগুলো হবে ধরো জিঙ্কের সাথে, যদি জিঙ্ক
অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, নিয়ে তৈরি করছে ZnO। আর যদি ব্যালেন্স করি তাহলে এখানে হলো সামনে 2 দিতে হবে জিঙ্কের আগে, তাহলে 2ZnO। তাহলে এই ZnOটা জিঙ্ক অক্সাইড যেটা, সেটাও তোমার এই উভধর্মী অক্সাইড হিসাবে কাজ করছে। আর লাস্ট যে অক্সাইড সেটা হলো পার অক্সাইড। উত্তপ্ত অবস্থায় সোডিয়ামকে ধরো গরম করেছো, তার মধ্যে দিয়ে অতিরিক্ত অক্সিজেনকে চালনা করছো, ঠিক আছে, সেক্ষেত্রে Na2O2 তৈরি হয়, সোডিয়াম পার অক্সাইড তৈরি হচ্ছে। এটাকে যদি জলের সাথে বিক্রিয়া করা হয় সেখান থেকে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয়। এবার পার অক্সাইড নামটা কোথা থেকে এসছে? এই যে ও এই যে বন্ধনীটা থাকে এইটাকে বলে হলো পারঅক্সো। এ দেখো Na+O2 এখান থেকে হয়েছে হলো Na2O2, ঠিক আছে, সামনে একটা 2 দিতে হবে। এই যে Na2O2 এটার গঠন কিরম? Na এর সাথে একটা অক্সিজেন যুক্ত থাকে, তার সাথে আরও একটা অক্সিজেন এপাশে Na। তাহলে এই যে ও বন্ধনী এইটাকেই বলে হলো পারঅক্সো বন্ধনী, ঠিক আছে। এই যে পারঅক্সো বন্ধনীর জন্যই এটাকে অক্সাইড বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে মৌলের 4টে অক্সাইড আমরা জানলাম, একটা হলো আম্লিক অক্সাইড, একটা হলো ক্ষারকীয় অক্সাইড, তারপর উভধর্মী অক্সাইড এবং পারঅক্সাইড। পরের যে রাসায়নিক ধর্ম সেটা হলো জারণ ক্রিয়া। অক্সিজেন জারণ ক্রিয়া দেখায়। ধরো একটা পরীক্ষা করা হচ্ছে, প্রথমে কি করা হচ্ছে, একটা টেস্ট টিউবের মধ্যে এরকম একটা টেস্ট টিউব নিয়েছো, তার ভিতরে কপার ছিবড়ে নিয়েছো, ঠিক আছে, তার সাথে পাতিত জল নিয়েছো এবং নিয়েছো হলো HNO3 নাইট্রিক অ্যাসিড। এবার এই পাতিত জল আর নাইট্রিক অ্যাসিড সম আয়তনের হতে হবে, 1:1 হতে হবে, মানে যতটা নিয়েছো এটার যা আয়তন, জলের যা পাতিত জলের যা আয়তন, আর HNO3 আয়তনও তাই, এইভাবে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো, যখন এখানে কিন্তু পাতিত জলই নিতে হবে, কারণ এমনি জল নিলে কিন্তু বিক্রিয়াটা অন্যরকম হতে পারে। এবার যখন এখানে HNO3 ঢালছো এবং বুনসেন বার্নারে একে উত্তপ্ত করছো, ঠিক আছে, এখান থেকে একরকম গ্যাস নির্গত হতে থাকে। এই যে গ্যাসটা নির্গত হচ্ছে, একে যদি অক্সিজেন মানে গ্যাসপূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে দেখব যে এখান থেকে যে গ্যাসটা বার হচ্ছিল সেটা কিন্তু বর্ণহীন ছিল। এবার যখনই অক্সিজেনের ভিতরে প্রবেশ করছে, এখানে বাদামি রঙের গ্যাস উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে? কপারের সাথে HNO3 বিক্রিয়া করছে, নিয়ে এখানে তৈরি করছে CuNO3 ঠিক আছে, কিউপ্রিক নাইট্রেট। এবার এই যে কিউপ্রিক নাইট্রেটের সাথে তৈরি করছে হলো নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইড এবং জল তৈরি হচ্ছে, এইটাই হলো বর্ণহীন গ্যাস। মানে এইখানে যে বর্ণহীন গ্যাস তৈরি হয়েছিল এটাই হলো এটা। এখান থেকে বার হয়ে এটাকে যখন অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, তখন সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, যেটা বাদামি বর্ণের, ফলে এখান থেকে বাদামি বর্ণের ধোঁয়া বেরোতে থাকছে। এবার এই বিক্রিয়াটা ব্যালেন্স ছাড়া লেখা আছে, ব্যালেন্স করলে এখানে 3 হবে, এখানে 8 হবে, এখানে 3, এখানে 2, এখানে 4, ঠিক আছে। এবার বলে দিচ্ছি দেখো কিভাবে। এখানে 3টে কপার রয়েছে, এখানেও 3টে কপার হচ্ছে, ঠিক আছে। দেখো তারপর নাইট্রোজেন কতগুলো? 8খানা। এখানেও নাইট্রোজেন বাইরে 2টো, আর এখানে 3টে, মানে 3 দুগুণে 6, আর এখানে 2 দিয়েছি মানে 7, 8, ঠিক আছে। আর অক্সিজেন হলো 3 দুগুণে 6, 18, আর এখানে 3 8 24। দেখো অক্সিজেন এখানে অক্সিজেন দেখো 3 দুগুণে 6 আর 3 6 18, 19 20 21 22 23 24, ঠিক আছে। এই বিক্রিয়াটা কিন্তু আমি বলবো তোমরা ব্যালেন্স সহই করার চেষ্টা করবে, কারণ এই বিক্রিয়াটা কিন্তু যখন আমাদের শুধুমাত্র ব্যালেন্স করতে দেয় তখন এই বিক্রিয়াটা প্রচণ্ড আসে, কারণ একটু এইটার ক্যালকুলেশনটা জটিল, সেই জন্য এই বিক্রিয়াটা প্র্যাকটিস করতে হবে ভালোভাবে, এবং তার সাথে সাথে এই বিক্রিয়াটা যখন ব্যালেন্স করবে কোথায় কতগুলো হচ্ছে সেগুলো মাথায় রেখে করতে হবে। এবার এক্ষেত্রে জারণ ক্রিয়া কোথায় হচ্ছে? এক্ষেত্রে যে এই NO গ্যাস তৈরি হয়েছিল এটার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে এবং এক্ষেত্রে জারণ ক্রিয়া ঘটাচ্ছে, নিয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে। একইভাবে যদি ফেরাস সালফেট নাও, ফেরাস সালফেটের সাথে যদি তুমি লঘু সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছ এবং সেইটাকে অক্সিজেন জারের মধ্যে দিয়ে মানে সেটার ভিতরে অক্সিজেন গ্যাস চালনা করছো, এক্ষেত্রে ফেরাস সালফেটের রং হালকা সবুজ রঙের প্রথমে থাকে, কিন্তু এই বিক্রিয়াটা হওয়ার পরে এটা একটা হলুদ বর্ণের দ্রবণে পরিণত হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও অক্সিজেন এখানে এর জারণ ঘটাচ্ছে। তারপর আসি হলো অক্সিজেন শোষক, মানে কোনো ধাতু বা কোনো মৌল অক্সিজেনকে শোষণ করে নেয়, যেমন ধরো সোনা, রূপা, তারপর ধরো প্ল্যাটিনাম, এগুলো কম তাপমাত্রায় এর
মানে পৃষ্ঠে অক্সিজেনকে ধারণ করে। মানে এটা যদি একটা সোনার টুকরো হয়, এর ওপর এরম অক্সিজেন আটকে থাকে, আবার যখন তাপ পায় তখন এই অক্সিজেন এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এই যে মৌলগুলোতে এটা দেখা যাচ্ছে। এছাড়াও ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, সেটা এই অক্সিজেনকে দ্রুত শোষণ করে নিয়ে বাদামি বর্ণ ধারণ করে। এছাড়াও অ্যামোনিয়াযুক্ত যে কিউপ্রাস ক্লোরাইড, সেটাও অক্সিজেনের সাথে যুক্ত, অক্সিজেনকে সহজেই শোষণ করে নিয়ে নিজে নীল বর্ণ ধারণ করছে। তাহলে এই যে পদার্থগুলো ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এগুলো কিন্তু কি করে, তাহলে অক্সিজেনকে সহজেই টেনে নিচ্ছে। তাহলে এই যে ধর্মগুলো নিয়ে আলোচনা করলাম, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে। এই যে কপারের সাথে যে বিক্রিয়া এখানটা থেকে আসে, এর জারণ ক্রিয়া আসে, অক্সাইডগুলো থেকে প্রশ্ন আসে, এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।